লাইফ ফান্ড মূলত গ্রাহকের আইনি সুরক্ষা। এটি কিন্তু কোম্পানির কোনো আয় নয়। মূলত গ্রাহক টাকা দিয়েছে, সেটাকে কোম্পানি একটা সুরক্ষা করবে, আইনটা তৈরি করে দিয়েছে রেগুলেটর বডি। এটা একটু আগে আপনার আলোচনা শুনেছে আর কি। তো এইটা যদি যথেষ্টভাবে আইন যা বলা আছে সেইভাবে সুরক্ষা করা না হয়, তাহলে অরক্ষিত হয়ে পড়বে। আর অরক্ষিত হয়ে পড়লে ভবিষ্যতে যে গ্রাহকের দাবি পরিশোধ, এটা কোম্পানিগুলো পারবে না, যা ইতিমধ্যেই বিভিন্ন আলোচনা এবং আমরা তথ্যচিত্র আমাদের কাছে তুলে এসেছে আর কি। তো এইটা মূলত যারা এই কোম্পানি করেছেন তাদের দায়ভার, তাদের ব্যবসার জন্য যেমন প্রয়োজন লাইফ ফান্ডটা যথেষ্টভাবে সুরক্ষা করা। পাশাপাশি যেহেতু এটা একটা পাবলিক লিমিটেড কোম্পানি, সেখানে গভর্নমেন্টের যে অথরিটি রয়েছে, রেগুলেটর বডি যেটা রয়েছে আর কি, তাদের এটাকে নিয়মিত অডিট, আমি বলবো বছরতে একবার পারলে 6 মাস পর পর এই কোম্পানির গ্রাহকদের যেটা সবচেয়ে বড় টাকাটা সুরক্ষিত, এটা তারা যাতে এটা নিয়মিত অডিট করে বা অন্য কোনো উপায়ে প্রথম সুরক্ষা করে। এখন যদি ফেল করে, তো ফেল করলে তাই না বলা আছে যে কোনো অন্যায় করলে তার বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডের ব্যবস্থা করা আছে, কিন্তু সেটা আমাদের দেশে কতটুকু কার্যকর? আচ্ছা, গ্রাহকরা তারা যদি তাদের টাকাগুলোই ঠিকমতো না পায়, তাহলে ভবিষ্যতে এই শিল্পের কি হবে? যদি আমরা এই আলোচনায় যাই, শিল্পের কি হবে? আজকে যথেষ্ট বাংলাদেশে বড় বাজার থাকা সত্ত্বেও বাজারটা আমরা কেন ধরতে পারছি না? আমরা আজকে গ্রাহকের টাকা ঠিকমতো দিচ্ছি না, প্রফিটটা ঠিকমতো দিচ্ছি না। আসলে তো মানুষ বিমা করতে চায় না, এক ধরনের ডুর টু ডুর গ্যাস সেল করতে হয় আর কি। তখন যদি কোম্পানিগুলো তার নিজের কোম্পানির অস্তিত্ব বা ব্যবসার চিন্তা করে গ্রাহকদের সুরক্ষার জন্য যে তহবিল, এটা ঠিক রেখে নিয়মিত টাকা পরিশোধ করে, তাহলে আজকে যে অনিয়মটা তৈরি হচ্ছে, যে আমি ওই একটু আগে আমাদের এটার মেম্বার সাহেব বলেছেন যে 10 টাকার জিনিস আমি 100 টাকা ধরিয়ে দিচ্ছি, এটা কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ কোম্পানি যদি ঠিকমতো বিজনেস করতে পারে, তাহলে এই কোম্পানি আজকে 30-32 কোটি টাকা যদি তার পেইড আপ ক্যাপিটাল থাকে, এটা 1000 কোটি টাকা হইতে 2, 4, 5, 10 বছরের ফ্যাক্টর যদি গ্রাহকের আস্থা তৈরি হয়, তাহলে একদিকে গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোম্পানিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর তখন রেগুলেটরি বডির চুপ থাকার কোনো কারণ নাই, কারণ আইন প্রয়োগ করার জন্য একটা সংস্থা তৈরি করা হয়েছে যাতে কোম্পানি অনিয়ম করে। আমার ভাষায় যদি আমি বলতে চাই, যদি রেগুলেটরি বডি প্রত্যেকটি ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকদের সুরক্ষার জন্য যে সমস্ত আইন পুরোপুরি তারা প্রয়োগ করতে ব্যর্থ হয়, তাহলে ইন্স্যুরেন্সের এই সেক্টরটাই এক ধরনের বন্ধ হওয়ার উপক্রম হয়ে যাবে এবং ভবিষ্যতে এটা নিয়ে একটা আস্থার সংকটের কারণে প্রত্যেকটা কোম্পানি একদিন অনেক কষ্ট পাবে। আমরা এই জায়গা থেকে এখনই যদি আমরা এই উদাহরণ তৈরি না করি, এখনই যদি আমরা এটাকে সুরক্ষার জন্য আইনগত দিক থেকে কাঠামো তৈরি করে পরিচালনা পর্ষদ বা ম্যানেজমেন্টকে অবহিত না করি যে এটা তসরুপ করলে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে, তাহলে হয়তো আমরা অনিয়মের দিকে পাড়া দেব না। অ্যাজ ওয়েল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইন্ডাস্ট্রিটা বেঁচে যাবে, যারা গ্রাহক আছে তারা পুনরায় আস্থা ফেরত পেলে এত বড় বাজার ধরতে আমার জন্য সহজ হবে। এবং আমার জন্য, আমি বহুবার আপনার এই টকশোতে বলেছি যে এত বড় বাজার আমরা ধরতে না পারার পিছনে কারণগুলো, প্রধান কারণই হয়ে দাঁড়াইছে গ্রাহকদের যথাযথ দাবি পরিশোধ না করা। এবং সেখানে কেন পারছি না? আমরা লাইফ ফান্ড যথারীতি আমাদের হেফাজত নাই এবং যে নিয়মে সেটাকে রাখার কথা সেই নিয়ম আমরা মানছি না। ওভার কস্টিং করে বিজনেস করছি, ম্যানেজমেন্ট এক্সপেন্স হাই করে ফেলছি, টাকা ড্রেনেজ করে ফেলতেছি, নানাবিধা করা নেই। আমরা সাময়িকভাবে হয়তো এই সুবিধা নিচ্ছি, কিন্তু দীর্ঘমেয়াদী যদি আমরা তাকাই, এখনো 2-4টা কোম্পানি আমাদের দেশে আছে যারা শুরু করছিল 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি পেইড আপ ক্যাপিটাল দেয়, এটা কিন্তু 1000 কোটি টাকার কোম্পানি হয়ে গেছে, যেখানে তাদের শেয়ারে অনেক টাকা দাম। তার মানে কি, ওটা তো মূলত যারা কোম্পানির শেয়ার হোল্ডার ছিলেন তারাই তো সুবিধা ভোগ করছে। তাহলে কোম্পানিটা ভালো রাখার জন্য লাইফ ফান্ডটা ঠিক রাখা দরকার, এবং লাইফ ফান্ড ঠিক রাখলে গ্রাহকরা তাড়াতাড়ি ক্লেম পাবে, কোম্পানির সুনাম হবে, এবং সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা বাংলাদেশে প্রতিযোগিতামূলক বাজারে তারা অনেক ভালো থাকতে পারবো। সেজন্য আমি বলি যে লাইফ ফান্ড সুরক্ষার জন্য যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তাহলে গভর্নমেন্ট অথরিটিকে এটা যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে ধরা এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করা, যাতে অন্যরা এর থেকে শিক্ষা পায়, গ্রাহকরা যাতে আস্থা ফেরত আসে গ্রাহকের এই সেক্টরের প্রতি।